ডার্ক রোমান্স, মিহির আহমেদ। ইভান আর অভি 3 ঘন্টার মধ্যে তাদের গন্তব্যে পৌঁছালো। গাড়িটা রাস্তার একপাশে থামিয়ে তারা নামলো। বাড়িটার সামনে এসে ইভানের কেমন যেন অদ্ভুত কল্পনার অনুভূতি হলো। সামনের বাড়িটা খুব সাধারণ, তবু সুন্দরভাবে সাজানো। দরজার পাশে ফুলের মালা, কিছু রঙিন বেলুন, আর বারান্দায় জ্বলছে ছোট ছোট ফ্যারি লাইট। বোঝা যায় খুব ঘরোয়া পরিবেশে বিয়েটা হচ্ছে। ভেতরে ঢুকতেই দেখা গেল কয়েকজন নারী রান্নায় ব্যস্ত। কেউ চুলার পাশে, কেউ আবার প্লেট সাজিয়ে রাখছে। বাতাসে ভেসে আসছে মশলার গন্ধ, তাতে মিশে আছে বিয়ের একটা মিষ্টি আবহাওয়া। ইভান চারপাশে তাকিয়ে দেখল, কেউ কেউ বন্ধুর সাথে হাসাহাসি করছে, গল্প করছে। এক কোণে কেউ গানের সাউন্ডে সেট করছে, আর পাশে উঠানে কয়েকটা বাচ্চারা দৌড়াদৌড়ি করে খিলখিল করে হাসছে। তাদের হাতে রঙিন বেলুন, কেউ আবার ফুলের পাগড়ি পড়েছে মাথার উপরে। অভিও এইসব দেখে হালকা হাসলো, কিন্তু ইভানের মুখে তেমন কোনো অভিব্যক্ত নেই। চারপাশের কোলাহল, মানুষের ভিড়, বাচ্চাদের হাসি, সবই যেন তার কাছে এক অদ্ভুত বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। যেন এত আনন্দের পরিবেশ সে নিজের ভেতরে অস্বস্তিটা কাটিয়ে উঠতে পারছে না। অভি ইভানের কাঁধে হাত রেখে বলল, কী রে, মুখটা এমন করে রেখেছিস কেন? ইভার গম্ভীর কণ্ঠে আস্তে করে বলল, আমার মনে হচ্ছে কিছু যেন ঠিক হচ্ছে না। কিন্তু তার কথায় অভি ঠিক শুনল না, তাই সে আর কিছু না বলে সামনে দেখতে লাগলো, হয়তো পরিচিত কাউকে খুঁজছে। তারপর হঠাৎ ভেতর দিক থেকে এক বয়স্ক লোক এগিয়ে এলেন। চুলে পাক ধরেছে, চোখে মোটা চশমা, মুখে একরাশ শান্ত ভাব। তার পরনে ছিল সাদা পাঞ্জাবি। তিনি সামনে এসে ইভান আর অভিকে ভালো করে একবার চোখ বুলিয়ে নিলেন। কিছুটা কৌতূহল হয়ে বললেন, বাবারা, তোমরা কারা, কাকে দেখতে এসেছো? অভি তৎক্ষণাৎ উঠে দাঁড়ালো, হাসি মুখে তার পরিচয়টা দিল। ভদ্রলোক হেসে মাথা নাড়ালেন, চোখে মায়ার ঝলক। আচ্ছা, তাই নাকি? ঠিক আছে, বসো বসো। বিয়ে বাড়িতে অতিথি মানেই তো আনন্দের অংশ। তোমরা বসো, আমি বলছি নাস্তা আনতে। তিনি পেছনে তাকিয়ে এক তরুণ ছেলেকে ডাকলেন, এই কাশেম, এদিকে 2জন অতিথি এসেছে, নাস্তা শরবত নিয়ে আসো। ছেলেটা তাড়াহুড়া করে ভিতরে চলে গেল, আর ভদ্রলোক আবার ইভানোভের দিকে তাকিয়ে বসলেন। তার চোখে তৃপ্তি, যেন নতুন কাউকে পেয়ে গল্প করার একটা সুযোগ পেয়েছেন। তোমাদের দেখে মনে হচ্ছে শহর থেকে এসেছো, তাই না? অভি হাসল, জি, ঢাকা থেকে এসেছি। সেই বয়স্ক লোকটা আর অভির বেশ জমে গেল কথায় কথায়। একজন গল্প শুরু করলে অন্যজন সেটাকে এমনভাবে টেনে নিয়ে যায় যেন তারা বহু বছরের চেনা মানুষ। ভদ্রলোক হাসতে হাসতে গ্রামের পুরো দিনের কথা বলতে লাগলো অভিকে, আর অভি সেসব মন দিয়ে শুনতে লাগলো। তাদের দুজনের কথোপকথনের এমন স্নিগ্ধ উষ্ণতা ছিল যা আশেপাশে সব কোলাহল স্নান করে দিচ্ছে। কিন্তু পাশে বসে থাকা ইভান মুখে যেন আনন্দের ছোঁয়া নেই। সে চুপচাপ গম্ভীর, কারো কথায় তার কোনো আগ্রহ নেই। তার দৃষ্টি একদম স্থির, যেন কিছু একটা চিন্তা করছে ভেতর ভেতর। এমন সময় কাশেম ছেলেটা একে একে তাদের সামনে রাখলো বিভিন্ন রকমের শরবত শরবত আর নানা রকমের নাস্তা সাজিয়ে। অভি আগ্রহভাবে এক চুমুক নিল, আর ইভান শুধু তাকিয়ে থাকলো গ্লাসের ভেতর। সে চুপ করে আছে, খাবার তার কোনো আগ্রহ নেই। লোকটা এবার ইভানকে লক্ষ্য করে বলল, এই ছেলের কি হয়েছে, আসার পর থেকে একটুও কথা বলছে না? ইভান শুধু চোখ তুলে তাকালো, কিছু বলল না। অভি বিষয়টা টের পেল, হালকা এসে বলল, মনে হয় ক্লান্ত, এত দূর থেকে এসেছে তো। ইভান গম্ভীর মুখে বসে আছে, তার চোখে যেন কিছু অদ্ভুত বিষণ্ণতা। চারপাশে মানুষ, হাসি, আনন্দ, গানের আওয়াজ, কিন্তু সে যেন একদম অন্য জগতে। ইভান অনেকক্ষণ আগ থেকে বাইরে এসে দাঁড়িয়েছিল। ভেতর থেকে এখনও ভেসে আসছে হাসি শব্দ, কথাবার্তা, টুকরো টুকরো আওয়াজ। অভি আর সেই বয়স্ক লোকটা যেন থামার নামই নেই। যেন দুজন মানুষ নয়, দুটা রেডিও চালু আছে একসাথে, আর একটা বন্ধ হচ্ছে না। ইভান একবার দরজার ভেতর তাকিয়ে দেখল, অভি হাত নাড়াচ্ছে, হেসে হেসে কিছু বলছে। সেই দৃশ্য দেখে একরাশ বিরক্ত হলো সে। তারপর ধীরে ধীরে বাড়ির উঠান পেরিয়ে গিয়ে গাড়ির কাছে এসে দাঁড়ালো। চারপাশে নিস্তব্ধতা, শুধু দূরে বিয়ের গানের আওয়াজে হালকা ভেসে আসছে। তারপর একটা অদ্ভুত বিষণ্ণতা ঘিরে ধরল।
সে গাড়ি দরজাটা খুলে ভিতরে বসলো। সিটে হেলান দিয়ে কতক্ষণ চোখ বন্ধ করে রাখলো। তারপর পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করলো। একটা, দুটো, তিনটা, এভাবে একের পর এক টানতে লাগলো সিগারেট। ধোঁয়া ধীরে ধীরে ভরে উঠল গাড়ির ভেতর, জানালা দিয়ে বেরিয়ে গেল আকাশে। কিছুক্ষণ পর প্যাকেটটা একদম খালি হয়ে গেল। সে নিঃশব্দে প্যাকেটটা হাতের মুঠোয় চেপে ভাঁজ করে ড্যাশব্যাগে ছুঁড়ে মারল। ইভান আয়নায় নিজের মুখের দিকে তাকিয়ে রইল। চোখের নিচে ক্লান্তি, মুখে কঠিন এক অভিব্যক্ত। তার মনে হয়েছিল এই ভিড়ে, এই লোকজন, এই আনন্দ, সব কিছু যেন তার শ্বাসরোধ করে ফেলছে। একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে সে চাবিটা ঘুরে গাড়িটা স্টার্ট দিল। ইঞ্জিনের শব্দে নীরবতা ভেঙে গেল। তারপর গাড়িটা ধীরে ধীরে রাস্তার দিকে এগিয়ে গেল। গাড়িটা প্রায় আধা ঘন্টা চলাচলের পর এক অচেনা রাস্তায় শেষ প্রান্তে এসে থামল। রাস্তা ধরে দুপুরে হয় মানুষের সংখ্যা কিছুটা কম। সে গাড়িটায় বসে চারপাশ দেখতে লাগলো। গাড়ির ইঞ্জিন বন্ধ, জানালা অর্ধেক খোলা, বাইরে বাতাস ধুলো, হালকা গন্ধ। সে সিটে হেলান দিয়ে লুকিং গ্লাসে তাকিয়ে রইল। সামনের বারান্দায় ঠিক তার চোখের সামনে একদম নিস্তব্ধতায় কেউ নেই, কোনো সাড়া নেই। তবু সে তাকিয়ে আছে, যেন কিছু একটা ঘটবে। কেউ হয়তো হঠাৎ বেরিয়ে আসবে দরজা খুলে। মনে হচ্ছে যেন ভেতরে কেউ আছে, কিন্তু দেখা দিচ্ছে না। কোনো অজানা কৌতূহল তাকে বেঁধে রেখেছে, চোখ ফেরাতে পারছে না। একটা একটা করে মিনিট পেরিয়ে যাচ্ছে, সূর্যের আলো স্নান হয়ে যাচ্ছে। ইভান আয়নায় নিজের চোখের দিকে তাকালো, লালচে হয়ে উঠেছে, মুখে ক্লান্তি। ইভান এবার বিরক্তি ভরা নিঃশ্বাস ফেলল। এইভাবে আর বসে থাকা যায় না। গাড়ির দরজায় ঠাস করে বন্ধ করে বাইরে নামলো। ইভান ধীরে ধীরে সামনের দিকে হাঁটতে লাগলো। সে একদম বাড়িটার সামনে এসে দাঁড়ালো। চোখ উঠিয়ে দেখলো মেন গেটের ঠিক মাঝখানে একটা বিশাল লোহার গেট, তালা ঝুলছে। কিন্তু তালা কেন? সে আবার বারান্দার দিকে তাকালো। তার কেন মনে হচ্ছে যেন কিছুই ঠিক নেই। ইভান হঠাৎ এক ঝটকায় বাড়িটা থেকে ঘুরে দাঁড়ালো। তার মুখটা লাল হয়ে গেছে, চোখে রাগ আর অস্থিরতা। সে দ্রুত পা ফেলতে ফেলতে গাড়ি থেকে এগিয়ে এলো। চোখ মুখে এমন এক অভিব্যক্তি যেন ভেতরে সমস্ত ধৈর্য ফুরিয়ে গেছে। গাড়ির সামনে এসে মোবাইলটা বের করলো। একটা নাম সিলেক্ট করে একের পর এক কল দিতে লাগলো। ফোনটা বেজে যাচ্ছে, কিন্তু ওপাশ থেকে কেউ ধরছে না। একবার, দুবার, তিনবার, প্রতিবার একই ফলাফল। তার কপালের শিরাগুলো ফুলে উঠল, হাত কাঁপছে, নিঃশ্বাস ভারী হয়ে যাচ্ছে। কামন রিসিভড। তার গলা স্থির, তীব্র ক্রোধ। ফোনটা আবার বেজে গেল, কিন্তু এবারও নিস্তব্ধতা, কোনো সাড়া নেই। তার চোখ লাল, গলায় আগুন চেপে ধরেছে। হঠাৎ করে সে চেঁচিয়ে উঠল, বাস্টার্ড! এক একটাকে যদি কবর না দিতে পারি, তবে আমার নাম ইভান চৌধুরী না। কথাটা বলে গাড়ির দরজাটা ঠাস করে বন্ধ করল। মুঠে দিয়ে স্টিয়ারিং এক জোরে ধাক্কা মারল। স্টিয়ারিংয়ে হালকা শব্দে গাড়ির ভেতর প্রতিধ্বনিত তুলছে, যেন তার মনের ভেতর তীব্র রাগটা বাইরে ছড়িয়ে পড়ল। অন্যদিকে অভি ইভানকে না দেখে সারা বাড়িতে খুঁজল, কিন্তু কোথাও নেই। একের পর এক কল দিতে লাগলো, ধরছে না। বাইরে গাড়িটাও নেই। তাকে না বলে চলে গেল না তো? সে গল্পে এমন ডুবেছিল যে ইভান কোথায় গিয়েছে খেয়াল করেনি। এখন নিজের ভুলের জন্য নিজেই মরতে ইচ্ছে করছে। ইভান মাঝে মাঝে ঠিক বলে সে আসলে একটা ইডিয়েট। সে আবার ইভানকে কল দিতে লাগলো। ইভান সোজা আসলো বিয়েবাড়ির সামনে। গাড়ির শব্দ থামলো। সঙ্গে সঙ্গে তার মুখের ভাবটা আগের চেয়েও আরো গম্ভীর হয়ে উঠল। চারপাশে লোকজন হাঁটাহাঁটি, কেউ হাসছে, কেউ গানের তালে তালে নাচছে। সবাই যেন উৎসবের মুডে, কিন্তু ইভানের চোখে একটু হাসি নেই। সে গেট পার হলো, ভেতরে ঢুকলো। ভিতরে ঢুকতে তার কানে ভেসে এলো হাসির শব্দ, মাইকে চলা বিয়ের সঙ্গীত। কিন্তু এই আনন্দমুখী পরিবেশে যেন ওর রাগ আরো বাড়িয়ে দিল। মাথার ভেতর একটাই প্রশ্ন ঘুরছে, অভি আবার কোথায় গেল? ইভান চারপাশে তাকিয়ে কাউকে এক নজর দেখে দাঁতে দাঁত চিপে বলল, এই, অভিকে দেখেছিস? ছেলেটা একটু ভয় পেয়ে বলল, উনি উনি উপরের তলায় গিয়েছেন আপনাকে খুঁজতে। ইভান হঠাৎ বুঝলো হয়তো সে ভুল রুমে ঢুকেছে।
মাথা ঘুরছে, তাই দ্রুত দরজাটা ধাক্কা দিয়ে বন্ধ করতে লাগলো। হঠাৎ কিছু মনে হলো, পেছনের দিকে একবার তাকাতে হবে। চোখ ফিরে তাকাতেই যেন পা জমরা থমকে গেল। ওপাশে দাঁড়িয়ে আছে একজন ব্যক্তি, লাল টুকটুকে এক কাপড়ে ঢাকা, যেন বাতাসের মতো হালকা। চোখাচোখি হলো, ইভানের দৃষ্টি আটকে গেল। সে ব্যক্তির উপস্থিতিতে অদ্ভুত, পরিচিত অথচ অচেনা। দেখতে দেখতে মনে হলো সবকিছু যেন স্বপ্নের মতো, মাঝে বাস্তবতার মাঝেও অস্বাভাবিকতা। ইভনের শ্বাস দ্রুত হয়ে গেল, বুকের ভেতরে কেমন এক অস্থিরতা ঘেঁষে গেল। মেরি দরজায় হালকা আওয়াজে চমকে উঠেছিল। ধীরে ধীরে পিছনে ফিরে তাকাতেই চোখ পড়ল দরজার পাশে দাঁড়িয়ে আছে ইভান। দুজনের চোখ এক মুহূর্তেই আটকে গেল। চারপাশে এত মানুষের কোলাহল, বিয়ের গানের শব্দ, হাসি, সব যেন এক নিমিষেই থমকে গেল। সেই মুহূর্তে শুধু চোখের মধ্যে চোখ, আর এক অজানা কম্পন বলে গেল দুজনের মধ্যে। মেরির বুকের ভেতরটা কেমন করে উঠল। সে ইভানের দিকে তাকিয়ে রইল, মুখে কোনো কথা নেই। অন্যদিকে ইভান, মুখে বিস্ময়। সে বিশ্বাস করতে পারছে না সামনের সবকিছু। তার যেন মনে হচ্ছে সবকিছু একটা স্বপ্ন। কিছুক্ষণ পর সবকিছু যেন মিলিয়ে যাবে। ঠিক আগের দিন বিকেলে মেরিকে ডেকে তার আব্বু বলেছিল, মেরি, কাল তোমার বিয়ে আরিয়ান খানের সঙ্গে। আরিয়ান মেয়রের ছেলে, শহরে সবাই যাকে চেনে তার নামে, ক্ষমতা আর বৃত্তের জন্য। মেরি তখন স্তব্ধ হয়ে বসেছিল। কেমন একটা নীরব ভয় জমে গিয়েছিল তার মনে। সে কিছু বলতে পারেনি, শুধু মনে মনে প্রশ্ন ঘুরছিল, এত তাড়াতাড়ি, এত অল্প বয়সে কেন? তার বাবা শান্ত গলায় বলেছিলেন, তুমি জানো মা, বয়স হচ্ছে, হায়াতের কথা আল্লাহ জানেন। আমি চাই তোমায় এমন জায়গায় দিয়ে যাই যেখানে তুমি অন্তত নিরাপদে থাকবে, সুখে থাকবে। মেরি তার বাবার চোখে অচেনা ভয়, স্নেহ একসাথে দেখেছিল। তাই কিছু বলতে পারেনি, শুধু মাথা নিচু করে চুপচাপ বসেছিল। কিন্তু তার মন শান্ত ছিল না, কারণ সে জানে আরিয়ান খান কেমন মানুষ। আরিয়ান সবসময় তাকে বিরক্ত করত, অকারণে ফোন করত, মেসেজ দিত, কখনো জোর করে সামনে এসে দাঁড়াতো। মেরি কয়েকবার রাগে কেঁদেছে, এমনকি একদিন শ্বাস করে একটা থাপ্পড় সরাসরি তার গালে মেরে বলেছিল, আমাকে আর বিরক্ত করবেন না, তাহলে এরপর হাত নয় জুতো কথা বলবে। কিন্তু আরিয়ান সেদিন মেরিকে কিছু বলল না। সে আরও উদ্ভট হয়ে উঠল। তার সেই বাঁকা হাসি, তার সেই ভান করা ভদ্রতা, সব মেরির কাছে বিরক্তিকর। সে ভাবতে পারছিল না কেন একজন মেয়রের ছেলে, যার আশপাশে অসংখ্য ধনী পরিবার, প্রভাবশালী সম্পদ, সে তার মতো একটা সাধারণ মেয়েকে বিয়ে করতে চায়। আবার তার বিয়েটা নাকি এখানেই হবে না, তার দাদাবাড়ি থেকে হবে। তার বাবার ইচ্ছে এটা, বলে গিয়েছে যেন সব কিছু গুছিয়ে রাখে, একটু পর নাকি বের হবে। এই থেকে ইভানের চোখ দুটো একদম লালচে হয়ে উঠেছে। মেরির লাল বেনারসি, তার মৃদু অলংকার, সেই শান্ত চেহারা, সবই যেন একটা তীব্র সুরে ইভানের রক্তে আগুন ধরিয়ে দিল। পা জমে গেল, হাত দুটো মুঠো বন্ধ করে নিল, নখগুলো দংশন করে মাংসে পিষে বসতে থাকলো। বুকের ভেতর থেকে একটা অচেনা গরম ঢেউ উঠে এলো। পারছে না যেন এই মেয়েকে এক্ষুনি বিয়ে করে নিতে। মেরির চাহনি অবাক চোখগুলোর মধ্যে কলুষতা ছাড়া আর কিছু না। সে কেবল স্তব্ধ, নিরাপত্তাহীন। ইভান মেরির দিকে তাকিয়ে কিছুক্ষণের জন্য থমকে রইল। তার চোখের আগুন মুখে কল্পনাতীত রাগ। কিছু না বলে সে পাশে রাখা ফুলদানি নিচের দিকে ছুঁড়ে মারল। ফুলগুলো মাটিতে ছিঁড়ে পড়ল। মুহূর্তে ইভান বড় বড় পা ফেলে রুম থেকে চলে গেল। নিচে পড়ায় সেই শব্দটা মেরি হঠাৎ চমকে উঠল, ঘোর কাটল। বুকের ভেতর জমে থাকা উত্তেজনাটা একটু হ্রাস পেল। সে স্থির হয়ে এখনো দাঁড়িয়ে আছে, চোখে বিস্ময়, মনের মধ্যে অজানা ভয় আর কৌতূহল। একবার দরজার দিকে তাকালো, খোলা দরজা, যা অচেনা নিস্তব্ধতা বয়ে আনলো। তারপর আবার নিচের দিকে তাকালো, সেখানে ফুলদানি ভাঙা, টুকরো টুকরো আর ছড়ানো ফুলগুলো মাটিতে ছড়িয়ে আছে। রুম থেকে বের হতে ইভানের সামনে অভি আসলো। অভি কিছু বলতে যাবে, তার আগে ইভান অভির নাক বারবার একটা পাঞ্চ মারল। সাথে সাথে অভি কিছুটা দূরে সরে গেল। অভি এক মুহূর্তে পুরো হতভম্ব হয়ে গেল। ইভান হঠাৎ করে তাকে আঘাত করল, এর জন্য তার মাথা ঝাঁকুনি খেল।
নাকের পাশ দিয়ে একটু রক্ত বয়ে যাচ্ছে। সে এক হাত দিয়ে নাক চেপে ধরে তাকিয়ে রইল ইভানের দিকে, চোখে বিস্ময়। ইভান তাতে দাঁত চেপে হাঁপাচ্ছে, বুক ওঠানামা করছে দ্রুত গতিতে। তার কণ্ঠ রুক্ষ, গলা কাঁপছে। তুই তুই কি আরিয়ানকে চিনিস? বল, তুই চিনিস? এক হাতে অভির গলা চেপে ধরে সে ঝাঁকাতে লাগলো, যেন প্রতিটা শব্দ তার বুক ফাটিয়ে বের হয়ে আসছে। অভি কিছুক্ষণ চুপ রইল, তারপর কষ্টে বলল, ইভান থাম, কি বলছিস তুই? আরিয়ানা কে মানে? মেরি, যে নুরুল আঙ্কেলের মেয়ে। ইভান চিৎকার করে বলে উঠল, হ্যাঁ, সেই আরিয়ানা। অভি চারপাশে তাকালো। বিয়ের বাড়ি করিডোরে তখন অনেকজন যাতায়াত করেছে। ইভানের চিৎকারে দুজনে ইতিমধ্যেই থেমে তাকিয়েছে। কারো মুখে ফিসফিস শব্দ, কারো চোখে কৌতূহল। ইভান অভির দিকে তাকিয়ে আছে। ইভানের কথা শুনে মানুষে হয়তো ভুল বুঝছে। সে এক মুহূর্তে দেরি না করে ইভানের হাত চেপে ধরল। চল আমার সঙ্গে, এখানে না, তোর সব কথা শুনবো। অভির কণ্ঠ নিচু কিন্তু দীর্ঘ। ইভান কিছু বুঝে ওঠার আগে অভি তাকে টেনে নিয়ে পাশের করিডোরের দিকে চলে গেল। সেখানে একটু আলো কম, লোকজন কম চলাফেরা করে। একটা দরজার সামনে এসে দাঁড়িয়ে অভি দ্রুত হ্যান্ডেলটা ঘুরিয়ে ভেতরে ঢুকলো। ঠাস করে দরজাটা বন্ধ করে দিল। শব্দটা ঘরের নিস্তব্ধটাকে কাঁপিয়ে দিল। বাইরের সব শব্দ যেন মুহূর্তেই থেমে গেল। শুধু দুজনের ভারী নিঃশ্বাস আর ঘরের হালকা বাতাসের গন্ধ। ইভান এখনো উত্তেজিত, কাঁপছে, চোখ লাল, বুক ওঠানামা করছে। অভি হাত তুলে তার কাঁধে চেপে ধরল, কণ্ঠে কড়া স্বর, ইভান শান্ত হ, এটা বিয়ে বাড়ি। ইভান তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো অভির দিকে, দাঁতে দাঁত চেপে বলল, আই ফাক ইউর বিয়ে বাড়ি। মেরিয়া তার শাশুড়ি এখন চৌধুরী বেলায় একা বসে আছে। তার শ্বশুরটাও নেই, কাজের জন্য অন্য জায়গায় গিয়েছে। প্রায় 5 দিন হয়ে গেল ইভান রাশিয়ায় মিটিংয়ে গেছে। কাল ফেরার কথা ছিল, কিন্তু সে এলো না। ফোনেও কথা বলেনি, একটাও কল ধরেনি। মেরির রাগে, অভিমানে কাল থেকে আর কলও করেনি। সারাদিন শাশুড়ির সঙ্গে বসে বসে গল্প করে, ঘরের কাজ সারে, রান্না খাওয়া শেষ করে রাতে নিজের ঘরে এলো সে। কিন্তু ঘুম আসছে না। চারপাশে নীরবতা, শুধু ঘড়ি টিকটিক শব্দ। মনে হচ্ছে ঘরটা আজ আর ফাঁকা, আর নির্জন। মনের ভেতর কেমন যেন আগুন জ্বলছে। রাগ, অভিমান আর অদ্ভুত এক আকুলতা মিশে গেছে সেখানে। ইভানের সেই চেনা গন্ধ, সেই কণ্ঠ, সেই অসভ্য কিছু আচরণ, সেগুলো যেন মেরির নিঃশ্বাসে মিশে আছে। চোখ বন্ধ করলেই তার মুখটা ভেসে ওঠে। রাগের জন্য কথা বলা বন্ধ করে দিয়েছে, এখন তার বুকই জ্বলছে। মেরি বুঝতে পারছে সে রাগ করেছে ঠিক, কিন্তু এই রাগের ভেতর এক প্রকার আকাঙ্ক্ষা লুকিয়ে আছে। ইভানকে একটু কাছে পাওয়ার, তার স্পর্শে ডুবে যাওয়ার এক নীরব তৃষ্ণা। সে রুমে এসে এগুলো ভাবতে লাগলো। খাটের উপরে বসে মেরি অনেকক্ষণ চুপ করে থাকলো। চোখে যেন হাজারো চিন্তার ঢেউ খেলে যাচ্ছে। ইভানের মুখ, তার গলা, সেই কণ্ঠ, সেই ছোঁয়া, সব মিলিয়ে মাথার ভেতরে ঝড় বয়ে যাচ্ছে। হঠাৎ কি যেন মনে পড়ল তার। ঠোঁটের কোণে একটুখানি বাঁকা হাসি ফুটে উঠল। তারপর ধীরে ধীরে উঠে দাঁড়ালো সে। রুমের চারপাশে একবার তাকালো। নরম আলো, হালকা পর্দা ঝুলছে, ঘরটা নিস্তব্ধ। সে ধীরে ধীরে এগিয়ে গেল ওয়ার্ড্রোবের দিকে। দরজাটা খুলে একটা সাদা তোয়ালে হাতে নিল। তারপর এক মুহূর্ত থেমে গিয়ে প্রতিছবির দিকে তাকালো আয়নায়। চোখে যেন অদ্ভুত এক কথা বলছে। তারপর নিঃশব্দে ওয়াশরুমের দিকে পা বাড়ালো। প্রায় অনেকক্ষণ পর শাওয়ার থেকে বের হলো। তার শরীরের উপরে টপ টপ করে পানি পড়ছিল। চুল ভিজে লম্বা লক হয়ে ঝুলছে। আর তার পরনে ছিল শুধু সাদা টাওয়াল, অন্য কিছু নেই। তার মুখে ছিল এক রহস্যময় আগ্রহ মিশ্রিত ভাব। সে ধীরে ধীরে ঘরের মৃদু আলো জানালা দিকে সুইচটা চাপ দিল। সাথে সাথে মৃদু আলো জ্বলে উঠল। তারপর সব অন্য আলো বন্ধ করে দিল। ঘরটা হালকা অন্ধকারে ডুবে গেল। মেরি রুমের মাঝখানে দাঁড়িয়ে হাত দুটোকে হালকা ঢিলে করে উঁচু করেছে, যেন রঙিন আলো তার ছায়া খেলা করছে তার সঙ্গে। তার চোখে একটু চুম্বকের দৃষ্টি। মনে হচ্ছিল ঘরের প্রতিটি জায়গায় তার জন্য কিছু অপেক্ষা করছে। সে শরীরটা ধীরে ধীরে ঢিলে ঢালা নাচাতের ভঙ্গিতে ঝুলাতে লাগলো। পানি পড়ছিল তার চুল থেকে, আর সারা ঘরে ছোট ছোট আলোতে প্রতিফলিত হচ্ছিল।
মৃদু স্লো সেক্সি বিটের গানে বাজছে গান। ইউ মেক ইট লুক লাইক ইটস ম্যাজিক, ও ইয়ে, কজ আই সি নোবডি বাট ইউ, ইউ, আই নেভার কনফিউজড, হেই হেই। মেরি এক হাত উঁচু করে মাথা হালকা পেছনে ঝাঁকাচ্ছে, আর ধীরে ধীরে তার নাচের তালে শৈল মিলছে ছায়ার সঙ্গে। প্রতিটা নড়াচড়ার, প্রতিটা হালকা ছোঁয়া যেন রুমের অন্ধকারকে আরো গভীর করে দিচ্ছে। মেরি ধীরে ধীরে নাচ থামালো। ঘরের মধ্যেই সেই লাল রঙের ছোট্ট উজ্জ্বল নাইট ড্রেসটি হাতে নিল। ড্রেসটা ইভান তাকে কয়েকদিন আগে দিয়েছে, কিন্তু সে এখনো পরেনি। সে ড্রেসটা ঘরে বিছানায় রেখে খুলতে লাগলো। ধীরে ধীরে কাপড়ের ভিজুয়াল ভাঁজগুলো ঠিক করলো। সেই মুহূর্তে ঘরে আলো মৃদু ছায়া খেলা গেল তাকে ঘিরে ধরেছে। মেরি নিজের মধ্যে এক অদ্ভুত উত্তেজনা অনুভব করছিল। অন্যদিকে ইভান হিডেন ক্যামেরায় বসে সবকিছু দেখতে লাগলো। মেরি এগুলো দেখে তার অবস্থা যেন আরও খারাপ হয়ে গিয়েছে। নিজেকে কন্ট্রোল করতে কষ্ট হচ্ছে। এই ধানি লঙ্কা তাকে আর শান্তিতে থাকতে দিল না। কালকে সে আসতো, কিন্তু শেষে একটা কাজ পড়েছে, এর জন্য আসতে পারেনি। ইভান তার প্রাইভেট জেটে বসে আছে। প্রায় 8 ঘন্টা হয়ে গেছে, আর বাকি 2 ঘন্টা, তারপর সে বাংলাদেশে। কিন্তু তার আগে তার বউটা যে নাজেহাল অবস্থা করে দিচ্ছে। এই মেয়েটাকে সে যেভাবেই দেখুক না কেন নিজের কন্ট্রোল হারিয়ে ফেলে। আর সেখানে নাকি সে এই অবস্থায় দেখছে। সে পারছে না, যেন কোনো জাদু করে এক্ষুনি মেরির সামনে উপস্থিত হতে। একবার সে যাক, তারপর মজা বোঝাবে। মেরি ধীরে ধীরে নিজের শরীর থেকে টাওয়ালটা খুলে ফেলল। তারপর নাইট ড্রেসটা পরে নিল। তার মুখে হাসি যেন থামছে না। তারপর শুয়ে পড়ল। ফোনটার টাইম দেখল, প্রায় 1টা বেজে গেছে। ফোনটা দেখে তার দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকলো, হয়তো কিছু পাওয়ার আশায়। কিন্তু এভাবে অনেকক্ষণ হয়ে গেল, না কোনো মেসেজ, না কোনো কল। সে রাগে দুঃখে আবার ফোনটা ছুঁড়ে মারল। তারপর চোখ বন্ধ করে থাকলো। রাতটা গভীর হয়ে এসেছে। ঘরে আলো মৃদু, বাইরে বাতাসে হালকা ঝাপটার শব্দ। মেরি এতক্ষণ গভীর ঘুমিয়েছিল, কিন্তু এখন তার ঘুমটা একটু হালকা হয়ে এসেছে। সে অনুভব করতে লাগলো তার পুরো শরীরটা জুড়ে কার হাত বিচরণ করছে। ধীরে ধীরে সেই হাতটা তার নাইট ড্রেসের ভিতরে চলে গেল। মেরি হঠাৎ চমকে চোখ খুলল। ঘরের মৃদু আলো আর মাঝামাঝি লাইটের মাঝে সে ইভানকে সামনে দেখল। কিছু বুঝে ওঠার আগে তার ভিতরের আবেগ তাকে ধাক্কা দিল, এবং সে উঠে ইভানকে জড়িয়ে ধরল। ইভানও মেরিকে বুকের মাঝে আগলে নিল। মেরি চুলে একটা চুমু খেলো। তারপর চুলগুলো থেকে ঘ্রাণ নিতে লাগলো। তার মনে হলো প্রায় যেন 1 যুগ হয়ে গেছে সে মেরিকে স্পর্শ করছে না। তারপর ধীরে ধীরে সে মেরিকে নিয়ে শুয়ে পড়ল। মেরি নিচে, সে উপরে। মেরি চোখ খুলে তাকালো। কিছু বলার আগেই তার চোখে পড়ল ইভানের চোখের উপর। ইভানের চোখ লাল, আর কিছু পাওয়ার নেশা। ইভান ঝুঁকে মেরি কপালে চুমু খেলো আর হাসকি স্বরে বলল, এত রঙ্গ তামাশা করো আমার সাথে, একদিন ডার্ক রোম্যান্স থেরাপি দিলে 1 মাস টানা বিছানা থেকে উঠতে পারবে না। ইভানের এমন নেশালো কণ্ঠ শুনে মেরি যেন একদম স্থির হয়ে গেল। তাকে কোনো কথাও বলতে দিচ্ছে না ইভান। তাকে যে কোন পাগলে বলেছিল এমন করতে, এইবার যে আজকে কে তাকে বাঁচাবে সে জানে না। সে একটুও জানতো না ইভান আজকে আসবে। জানলে জীবনেও এই কাজটা করতো না। এখন কি করবে, কে সামলাবে এই অসভ্য লোকটাকে? সে কিছু বলতে লাগলো, আর ইভান হঠাৎ করেই তার ঠোঁট জোড়া দখল করে নিল। একটু একটু করে সে চুষতে লাগলো। ধীরে ধীরে সে গভীর হতে লাগলো। এইদিকে মেরিরও সব রাগ অভিমান ভুলে রেসপন্স করতে লাগলো। ইভান মেরির রেসপন্স পেয়ে আরো পাগল হয়ে উঠল। মেরি জিহ্বাকে একটু একটু করে চুষিয়ে নিতে লাগলো। মেরি আর পারছে না, সে ইভানকে সরাতে লাগলো, কিন্তু কিছুতে পারল না। ইভান মেরিকে ছাড়ার নাম নিচ্ছে না। ঠোঁট জোড়া দখল করে আছে। চুমোর গতি তীব্র থেকে তীব্র হলো। মেরি ব্যথায় ছটফট করছে। মনে হচ্ছে তার ঠোঁট জোড়া ছিঁড়ে যাচ্ছে। প্রায় অনেকক্ষণ ইভান মেরিকে এভাবে রাখলো, তারপর ছাড়লো। দুজনে হাঁপাচ্ছে। ইভানের নিঃশ্বাসগুলো মেরির ঘাড়ে এসে পড়ছে। মেরির বুক ওঠানামা করছে। ইভান সেদিকে তাকিয়ে আছে। তারপর সে মেরির ঘাড়ে চুমু খেতে লাগলো। ধীরে ধীরে তার হাত চলে গেল মেরির নাইট ড্রেসের ভিতর।
হাত গিয়ে থামলো বুবসে। একটু একটু করে পুশ করতে লাগলো। কিছুক্ষণ পর ইভান উঠে বসলো। মেরির ড্রেসটা একদম টেনে ছিঁড়ে ফেললো। সেটা দূরে কোথাও ছুঁড়ে মারলো, তারপর নিজেও নগ্ন হয়ে গেল। ধীরে ধীরে সে মেরির শরীরের উপরে ঝুঁকে বসলো। আলতো আলতো চুমু দিয়ে ভরে দিতে লাগলো মেরির পুরো শরীরটা। মেরি চোখ বন্ধ করে আছে। মেরি অস্পষ্ট স্বরে বলল, ব্যথা পাই। ইভান মেরির শরীরের উপরে ভার ছেড়ে দিল। তারপর নিশালো কণ্ঠে মেরি কানে কানে বলতে লাগলো, সো হোয়াট আরিয়ানা, আজ 7 দিন ডিএনএ দিতে পারিনি। ওগুলো আমাকে ডিস্টার্ব করেছে। আর বরের গভীর আদরে একটু ব্যথা লাগে। আজ না হয় একটু সহ্য করে নাও। মেরি আর কোনো কথা বলতে পারল না। ইভান মত্ত হয়ে গেল মেরির মাঝে। ঘরের চারপাশটা যেন আবারও গভীর হয়ে উঠল। শুধু কিছু নিঃশব্দ। ঘরটার মাঝে নিঃশ্বাসের শব্দ ওঠানামা করছে। আর মাঝে মাঝে মেরি গুংড়িয়ে ওঠা শব্দগুলো শোনা যাচ্ছে। এভাবেই হয়তো চলতে থাকলো তাদের ভালোবাসার আলিঙ্গন। ভাই, আমি জাস্ট একটা জিনিস বুঝি না। ভাই, তোরা রোম্যান্স করতাস ঠিক আছে, কিন্তু জামা কাপড় ছেঁড়ার কি দরকার? ওটা তো মানে ভালোভাবেও খোলা যায়, তাই না? মনে ওরা হচ্ছে টাইনা মাইনা ছিঁড়া ফলায়, এতটা উত্তেজনা। যাই হোক বাচ্চারা, কম কম রোম্যান্স দেখো, না হলে বিয়ে করতে মন যাবে।